ঠাকুরনগর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বসে একটা মহামেলা, যে মেলাতে সামিল হয় 70 থেকে 80 লক্ষ মানুষ। পরম পূজনীয় শ্রী হরিচাঁদ ঠাকুর মানব কল্যাণের জন্য যা অবদান রেখেছে তা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তিনি শুধু একটা জাতিকে রক্ষা করেছেন তাই নয়, তিনি রক্ষা করেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে। পরম পূজনীয় শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা শুনতে গেলে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠবে। তিনি একজন অন্ধ ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন, একজন নিঃসন্তান দম্পতিকে সন্তান বর দিয়েছিলেন, তিনি পতিত জমির বুকে ফলিয়েছিলেন সোনার ফসল। এই জন্য শ্রী হরিচাঁদ ঠাকুরকে বলে পতিপাবন। প্রাণপণ সব শক্তি উজাড় করে ডঙ্কা শঙ্খ কাসর নিশান নিয়ে কারা ছুটে চলেছে এইভাবে, এনারা আর কেউ নয়, এনারাই হচ্ছেন মতুয়া, যারা সর্বক্ষণ হরিনামে মাতোয়ারা, লক্ষ লক্ষ পাগল ভক্ত গোসাই, যাদের হাতে কাম মুখে হরিনাম নিয়ে ছুটে চলেছে ঠাকুরনগর বারুণী মেলার দিকে। শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে কামনা দিঘিতে স্নান করার উদ্দেশ্যে এনারাই হচ্ছেন মতুয়া। তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো হরি বল। সকালে ঘুম থেকে উঠে প্রথমেই আমরা চলে আসলাম ধুবুলিয়া স্টেশনে। আজকে আমাদের মূল গন্তব্য হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। ঠাকুরনগরে যেতে হলে প্রথমেই আমাদেরকে ধরতে হবে রানাঘাটের ট্রেন। দেখতে দেখতেই রানাঘাটের ট্রেনটা চলে আসলো ধুবুলিয়া স্টেশনে। ট্রেনে উঠে কয়েকটা ভিডিও করার পর দেখলাম ধুবুলিয়া স্টেশন ক্রস করছে। আরও বেশ কয়েকটা স্টেশন ক্রস করার পর ফাইনালি চলে আসলাম রানাঘাট স্টেশনে। ওই যে দূরে দেখতে পাচ্ছ রানাঘাটের হোর্ডিংটা, ফাইনালি আমরা চলে এসেছি রানাঘাট জাংশনে। আমাদের ট্রেনটা যখন রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে ট্রেনের মধ্যে কয়েকটা ভিডিও করলাম, তারপরে নেমে পড়লাম রানাঘাটে নেমে সোজা হাঁটা দিলাম বনগা লোকাল ধরার জন্য। ওই যে সামনে দাঁড়িয়ে আছে বনগা লোকাল, ওই বনগা লোকালে করে আমাদের যেতে হবে বনগাতে। কী হারে ভিড় হয়েছে বুঝতেই পারছো। এত ভিড়ের মধ্যে ট্রেনে উঠে কিছু খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম বনগার উদ্দেশ্যে। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে রানাঘাট স্টেশন। কিছুক্ষণ পরেই দেখতে পেলাম রানাঘাটের কারসেট। আগে হ্যাঁ, এই কারসেটে প্রচুর ট্রেন রাখা রয়েছে, এই কারসেটে ট্রেন পরিষ্কার করা হয়। আমাদের ট্রেনটা মাঝেরগ্রাম স্টেশনে কিছুক্ষণের জন্য দাঁড়ালো, কারণ এখানে সিঙ্গেল লাইন, দুটো ট্রেন একসাথে ক্রস করতে পারবে না। একটা ট্রেন ক্রস করে যাওয়ার পর আমাদের ট্রেনটা রওনা দিল তার মূল গন্তব্য তথা বনগা জংশনের উদ্দেশ্যে। বলতে বলতেই আমাদের ট্রেনটা ঢুকে পড়েছে এখন বনগা জংশনে। আর বনগা স্টেশনে কী হারে ভিড় বুঝতেই পারছো। এরকম ঠেলাঠেলি গুতুগুতি করার পর ফাইনালি আমরা নেমে পড়লাম বনগা জংশনে। বনগা জংশনে নেমে আমাদের এখন যেতে হবে 2 নম্বর প্ল্যাটফর্মে। এই জন্য চলমান সিঁড়ি আমরা ব্যবহার করে চলে গেলাম 2 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে। আর ওই যে দূরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটা, এই ট্রেনে করে আমরা যাব এখন ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে। তো চলো ট্রেনে গিয়ে কথা হচ্ছে। ট্রেনে আমরা ফাইনালি চলে আসলাম, গল্প গুজব করার পর দেখলাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য। তারপরে আমরা নেমে পড়লাম ফাইনালি ঠাকুরনগর স্টেশনে, অর্থাৎ আমাদের ডেস্টিনেশনে। ঠাকুরনগর প্ল্যাটফর্মে নামতে আমাদের একটু খিদে পেয়ে গেল, এই জন্য কাকাটার দোকান থেকে নেমে কিছু পরোটা খেয়ে নিলাম। দেখো যেখানেই যাই না কেন খাওয়া দাওয়া তো করতেই হবে। ঠাকুরনগর প্ল্যাটফর্মে নেমে সোজা হাঁটা পথ হচ্ছে ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। তোমরা চাইলে এখানে টোটো বা অটো করেও কিন্তু আসতে পারো, সেই ক্ষেত্রে জনপ্রতি 10 টাকা করে লাগবে। আমরা এখন যাচ্ছি হাঁটা পথে ঠাকুরনগর ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। তো চলো যাক। ঠাকুরনগর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা হেঁটে যেতে হবে একটা সিমেন্টের রাস্তা ধরে। আমরা যাচ্ছি এখন সিমেন্টের রাস্তা ধরে একদম রেল লাইনের সোজা। কিছুটা গেলেই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি। বাংলার এক একটা প্রান্তর এক একটা উৎসব এবং পুজোর জন্য বিখ্যাত। ঠাকুরনগর বিখ্যাত মতুয়া মেলার জন্য। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান হচ্ছে এটি। প্রত্যেক বছর ঠাকুরনগরের ঠাকুরবাড়িকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা, একটা মিলন উৎসব। মতুয়া অবতার শ্রী হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি অনুসারে ডঙ্কা কাসর শঙ্খ বাজিয়ে চলে এই উৎসব। হাতে কাম মুখে হরিনাম করাই হচ্ছে হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের প্রধান লক্ষ্য। অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার ওরাকান্দির পার্শ্ববর্তী অঞ্চল সাফলাডাঙ্গা গ্রামে 1812 সালে জন্মগ্রহণ করে শ্রী হরিচাঁদ ঠাকুর। এই সময় নমশূদ্র গোষ্ঠীর হিন্দুদের নিম্ন শ্রেণীর মানুষ হিসাবে অবহেলা করা হতো। শিক্ষা দীক্ষা সামাজিক মর্যাদার দিক থেকে পিছিয়ে পড়া এই জনজাতিকে উদ্ধার করার জন্য নতুন আলোর পথ দেখানোর জন্য শ্রী হরিচাঁদ ঠাকুর মতুয়া সম্প্রদায় তথা মতুয়াবাদের সূচনা করে। পরবর্তীতে তার ছেলে গুরুচাঁদ ঠাকুর পিতার এই মহাগুরু দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। বিস্তার লাভ করে মতুয়া ধর্মের। মতুয়া ধর্মাবলম্বী মানুষেরা হরিচাঁদ ঠাকুরকে নিজেদের দেবতা তথা ভগবান বিষ্ণুর অবতার হিসেবে মনে করত। তখন সময়টা ছিল মধ্যযুগ। উচ্চ বর্ণের ব্রাহ্মণদের চাপে পদপিষ্ট হতো মতুয়া ধর্মাবলম্বী মানুষেরা তথা নমশূদ্র মানুষেরা। সেই জাতির উন্নত সাধন করেছে হরিচাঁদ ঠাকুর স্বয়ং। তিনি শুধু একটা জাতিকে রক্ষা করেছে তাই নয়, তিনি বাঁচিয়েছেন কোটি কোটি মানুষকে। ঠাকুরনগরের ঠাকুরবাড়ি আজ একটা মহাতীর্থস্থানের রূপ নিয়েছে।
হিন্দু, মুসলিম, খ্রিস্টান কোনো জাতিভেদ নেই এখানে। সকল জাতির মানুষ এখানে অবাধে বিচরণ করতে পারে। এখানে সকল জাতির মানুষ এসে হরিনাম করতে পারে। ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে গেলেই দেখা যাবে হরিচাঁদ ঠাকুরের একটি মন্দিরের পিছনেই রয়েছে গুরুচাঁদ ঠাকুরের অপর একটি মন্দির, যে মন্দিরে আমরা এখন প্রবেশ করছি। এই মন্দিরে প্রবেশ করতেই আমরা দেখতে পেলাম গুরুচাঁদ ঠাকুর এবং তার স্ত্রীর একটি বিগ্রহ। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছে প্রত্যেকটা জাতিকে, প্রত্যেকটা ধর্মের মানুষকে সম্মান করতে। তাই তো ঠাকুরনগরের ঠাকুরবাড়ির দরজা প্রত্যেকটা ধর্মের মানুষের জন্যই খোলা। মতুয়া আন্দোলন মূলত বাংলাদেশের ওরাকান্দি কেন্দ্রিক হলেও 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরবর্তীতে এবং 1971 সালে মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে মতুয়াদের একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী ভারতবর্ষে চলে আসে। প্রত্যেক বছরই ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে লক্ষ লক্ষ মতুয়া সম্প্রদায়ের মানুষ এখানে আসে, পুণ্যস্নানে অংশ নেয়। সেই সময় ঠাকুরবাড়ি সহ আশেপাশের অঞ্চল জুড়ে সুবিশাল মেলা বসে। এটাকেই বলে ঠাকুরনগরের বিখ্যাত মেলা। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে গেলে মূলত তোমরা দেখতে পাবে 3টে মন্দির। প্রথম মন্দিরটা হচ্ছে এই নাট মন্দির, যে মন্দিরে লক্ষ লক্ষ অগণিত ভক্তরা বিশ্রাম নেয়। এই মন্দিরের ঠিক সামনেই রয়েছে পরম পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের হরি মন্দির, যে মন্দিরে প্রবেশ করতেই তোমরা দেখতে পাবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সহধর্মিণী শান্তিমাতার একটি বিগ্রহ। এছাড়া এই মন্দিরে অন্য কোনো দেবদেবীর বিগ্রহ নেই। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের অপর একটি মন্দির, যেটা তোমাদেরকে পূর্বেই আমি দেখিয়েছি। 1897 সালে বাংলাদেশের ওরাকান্দিতে এই মেলার সূচনা হয়। ভারতবর্ষ স্বাধীনতা লাভের পরবর্তীতে 1948 সালে প্রমোদ রঞ্জন ঠাকুর ঠাকুরনগরে এই মেলার সূচনা করে। এরপর থেকে প্রত্যেক বছরই চৈত্র মাসে এই মেলা অনুষ্ঠিত হয়। তবে করোনা মহামারীর কারণে 2020 সালে এই মেলাটা স্থগিত হয়ে গিয়েছিল। আবার 2021 সালে পুনরায় এই মেলা অনুষ্ঠিত হয়। মতুয়া সম্প্রদায়ের মানুষের কাছে ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম বর্তমানে একটা গুরুত্বপূর্ণ তীর্থকেন্দ্রে পরিণত হয়েছে। মতুয়া ধাম ঠাকুরনগর রেল স্টেশন থেকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। প্রত্যেক বছর চৈত্র মাসে মধু কৃষ্ণ ত্রয়োদশীতে সম্প্রদায়ের ধর্মগুরু সমাজ সংস্কারক হরিচাঁদ ঠাকুর এবং তার পুত্র গুরুচাঁদ ঠাকুরের আদর্শে মতুয়া ধামে এই সুবিশাল মেলা বসে, যা ঠাকুরনগরের মেলা নামেও পরিচিত। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি উত্তর 24 পরগনা জেলার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে, অর্থাৎ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের সেই আশ্রমে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো ঠাকুরনগরের ঠাকুরবাড়ি, এর সাথে থাকছে ঠাকুরনগরের সেই সুবিশাল বিখ্যাত মেলা, এবং এখানে আসলে কোথায় থাকবে, কি খাবে, সম্পূর্ণ ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। হরিচাঁদ গুরুচাঁদের কাছে শুধুমাত্র নমশূদ্র সম্প্রদায়ের মানুষ আশ্রয় নিয়েছিল তাই নয়, নিয়েছিল তৎকালীন ব্রহ্ম সমাজের ব্যক্তিত্বরাও, যেমন অক্ষয় কুমার চক্রবর্তী, রাধানাথ চক্রবর্তী, জগদীশ চক্রবর্তী, হিরান বন্দ্যোপাধ্যায়, পঞ্চানন ভট্টাচার্য, আরও প্রমুখ ব্যক্তিত্বরাও। আগে হ্যাঁ, মতুয়া ধর্মের আদর্শে উদ্বুদ্ধ হয়েছিল তারা। এমনকি খ্রিস্টান ধর্মের মানুষ, ইসলামিক ধর্মের মানুষও হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে সম্মান করেছিল। তিনি বলেছিল, সন্তানকে দিতে শিক্ষা, প্রয়োজনে করিবে ভিক্ষা। এবং বর্তমান সমাজে যেই কথাটি খুবই গুরুত্বপূর্ণ, ডঙ্কা, কাসর, শঙ্খ, নিশান নিয়ে কারা ছুটে চলেছে এভাবে? এনারা আর কেউ নয়, যারা হরিনামে সর্বক্ষণ মাতোয়ারা, লক্ষ লক্ষ পাগল ভক্ত গোসাই, যাদের হাতে কাম, মুখে হরিনাম নিয়ে ছুটে চলেছে ঠাকুরনগর বারুণী মেলার উদ্দেশ্যে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্ম আবির্ভাব তিথিতে কামনা দিঘিতে স্নান করার উদ্দেশ্যে, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করার উদ্দেশ্যে ছুটে চলেছে এরা। এরা আর কেউ নয়, এরা হচ্ছে মতুয়া। যারা মানুষের মধ্যে কোনো রকম জাতিভেদ করে না, তারাই হচ্ছে মতুয়া। জীবের মধ্যে যার দয়ার ভাব প্রবল, যিনি হরিনামে সর্বদা নিষ্ঠার সঙ্গে যুক্ত, তিনিই হচ্ছেন মতুয়া। যিনি সর্বদা হাতে কাম, মুখে নাম করে ভগবানের দিব্য নাম সংকীর্তনে সর্বদা মাতোয়ারা, তিনিই হচ্ছেন মতুয়া। মানুষের মধ্যে মনুষ্যত্ব ভাব এবং দেবত্ব ভাব জাগরণই ছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাবাদর্শের মূল কথা। এই জন্য তিনি আমাদের দিয়েছিলেন দ্বাদশ আজ্ঞা। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর নারী জাতিকে সম্মান করতেন, অসম্মানের বন্ধন থেকে মুক্ত করতে নারীদেরকে সক্ষম হয়েছিলেন। তিনি নারীদের মর্যাদা ফিরিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। তৎকালীন সমাজে প্রচলিত ব্রাহ্মণ্যবাদ এবং সমাজ ব্যবস্থার অনেক ঊর্ধ্বে উঠে তিনি বিধান দিয়েছিলেন যে নারী পুরুষ সবাই একসাথে পূজার্চনা করবে, হরিনাম সংকীর্তন করবে সবাই একসাথে, মহোৎসবে নারী পুরুষ সবাই একসাথে ঈশ্বরপ্রেমে মাতোয়ারা হবে।
অর্থাৎ তিনি নারী পুরুষের মধ্যে যে ভেদাভেদ আছে এটা দূর করতে তিনি সক্ষম হয়েছিলেন। এই জন্য তিনি বলেছিলেন শিক্ষিত হওয়ার কথা, সংঘবদ্ধ হওয়ার কথা, ঐক্যবদ্ধ হয়ে অধিকার অর্জনের কথা। তো ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরের সামনে। আর এটা হচ্ছে কামনা সাগর। কথিত আছে এই পুকুরের জল পান করলে, এই পুকুরের জলে কোনো মনস্কামনা নিয়ে স্নান করলে তার সকল মনস্কামনা নাকি পূরণ হয়। এই জন্য প্রত্যেক বছর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসে মহাপূর্ণ তিথিতে এই পুকুরের জলে স্নান করার জন্য। এই পুকুরের জল পান করলে নাকি মানুষের সকল আশা ইচ্ছে পূরণ হয়ে যায়। তার শরীরে থাকুক কোনো শারীরিক সমস্যা বা তার হোক কোনো আর্থিক সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আছে এই কামনা সাগরের জলে। এই জল বোতলে করে বাড়িতে নিয়ে যায়, কারণ এই জল অত্যাধিক পবিত্র মানা হয়। এই কামনা সাগরকে কেন্দ্র করে একটা ইতিহাস রয়েছে। কথিত আছে জগদীশ গোসাই নামে এক গোসাই ছিল। তার শারীরিক অনেক রোগ ব্যাধি ছিল। সে একদিন জল পিপাসায় অনেক কষ্ট পাচ্ছিল। সে খুব তৃষ্ণার্ত ছিল। তখন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলেছিল, যদি তোমার মনে ভক্তি থাকে তাহলে ওই কামনা সাগরের জল উঠিয়ে খাও, তাহলে অনেক রোগ থেকে তুমি আরোগ্য লাভ করতে পারবে, সকল রোগ ব্যাধি দূরে চলে যাবে। তখন সেই জগদীশ গোসাই ভক্তি ভরে একটুখানি জল পান করেছিল সেই কামনা সাগরের। তারপর থেকে তার রোগ ব্যাধি সমস্ত কিছু থেকে সে মুক্তি লাভ করে। এই জন্য এই কামনা সাগরের জল খুব পবিত্র মানা হয়। চৈত্র মাসের মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর স্বয়ং আবির্ভূত হয়েছিল আমাদের ধরাধামে, সনাতন ধর্মকে প্রচার করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য এবং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ এবং জাতিভেদ প্রথাকে দূর করে সমস্ত জাতির মানুষকে এক ছত্রতলায় আনার জন্য তার জন্ম। এই জন্য প্রত্যেক বছর এই জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে লক্ষ লক্ষ কোটি কোটি পাগল ভক্ত গোসাই আসে পূর্ণ বারণী স্নান করার জন্য। ঠাকুরনগরের মেলা বা মতুয়া মেলা হচ্ছে হিন্দু আদর্শের একটা মহামেলা। পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলার একটা বিখ্যাত মেলা। এই মেলা প্রত্যেক বছর চৈত্র মাসের প্রথম এবং মাঝামাঝি সময় শুরু হয়। এই মেলা চলে 7 দিন ধরে। এই মেলাকে কেন্দ্র করে মহারাষ্ট্র, কর্ণাটক, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন রাজ্য থেকে মতুয়া হিন্দু ভক্তরা ঠাকুরবাড়িতে আসে। বাংলাদেশ ও মায়ানমার থেকেও আসে অনেক ভক্ত। কামনা সাগরের ডুব দিয়ে পুণ্যস্নান করতে চায় সকলে। প্রত্যেক বছর হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে অর্থাৎ মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্নানের মাধ্যমে এই মেলার সূচনা হয়। আমরা এখন যাচ্ছি শ্রীধাম ঠাকুরবাড়ির অন্দরমহলের দিকে, অর্থাৎ যেখানে বড়মা বীণাপাণি দেবী থাকতেন। এটা হচ্ছে ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্দরমহল। এখানে আমৃত্যু পর্যন্ত ছিলেন শ্রীমতী বীণাপাণি দেবী, প্রমোদ রঞ্জন ঠাকুরের স্ত্রী বীণাপাণি দেবী। শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্দরমহলের কানায় কানায় রয়েছে ইতিহাস। আর এটা হচ্ছে শ্রীমতী বীণাপাণি দেবীর কক্ষ, যেখানে প্রবেশ করতেই দেখতে পেলাম বীণাপাণি দেবীর একটা বড় মূর্তি এবং পাশে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার স্ত্রী শান্তি মাতার একটি বিগ্রহ। এখানকার অনুষ্ঠানের সমিতির একটা কাকার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে এবং এই মহৎ কর্মযজ্ঞ সম্পর্কে কিছু বক্তব্য। তো কাকা বলো। এইখানে আমাদের শ্রদ্ধেয় প্রমোদ ঠাকুর আমাদের সংবাদিক ছিলেন। উনি এই দেশে এসে আমাদের এই ঠাকুরনগরে এই মহামেলা শুরু করেন। তার সহধর্মিনী বড়মা বীণাপাণি ঠাকুরানী, তারা দুজনে এই ঘরেই থাকতেন। সেই থেকে যেদিনকার থেকে এখানে এই ঠাকুরনগর পাড়া দিয়েছেন, সেই থেকেই এখানে এই মহামেলার সৃষ্টি হয়েছে। আর এখন প্রথম মহামেলার সৃষ্টি হয়েছে তখন লোকজন একটু কম হতো, কিন্তু এখন যে কত লোক হয়, কত লক্ষ লোক হয় তা আমরা হিসাব করে বলা খুব কঠিন হয়। আমরা একটা অনুমান করি 80 থেকে 90 লক্ষ মতন আমাদের একটা অনুমানিক আমরা একটা হিসাব করি। এখন দিন যত যাচ্ছে এই ধর্ম পথ প্রসারিত প্রচুরভাবে হচ্ছে, কিন্তু প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের এই দেশে প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রমোদ জগৎ কল্যাণ প্রমোদ ঠাকুর। এবার প্রশ্ন করার কি। আর আচ্ছা, এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে কতদিন ধরে হচ্ছে, কত বছর থেকে হচ্ছে? এই অনুষ্ঠানটা হচ্ছে আনুমানিক 1900, এখান থেকে ধরুন 47 সালেতে শুরু হয়েছে। হ্যাঁ, এখান থেকে শুরু হয়েছে, কিন্তু এখন বর্তমান প্রমোদ ঠাকুরের 3 ছেলে। প্রমোদ ঠাকুরের 3 ছেলেও প্রথম সন্তান হচ্ছে কপিল কৃষ্ণ ঠাকুর, দ্বিতীয় সন্তান হচ্ছে মৃদুল কৃষ্ণ ঠাকুর, আর ছোটজন হচ্ছে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, পিছনে থাকে মৃদুল কৃষ্ণ ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুর তারা প্রয়াত হয়েছেন। এবং কপিল কৃষ্ণ ঠাকুরের সহধর্মিণী বর্তমান আমাদের মতুয়া মহাশয়ের সংঘাধিপতি যিনি মা মমতা ঠাকুর, তিনি আছেন বর্তমান সাংসদ।
আর এই মহামেলাটায় সম্পূর্ণ ওই মাই পরিচালনা করেন বা সমস্ত কিছু আমাদের যে কমিটি বা আমরা যে যারা ভক্তবৃন্দ আছে তানাদের সকলকে নিয়ে আমরা এই মহামেলাটা করি। এবং এই যে সকাল থেকে ধরুন আমাদের এ পর্যন্ত তারা প্রায় 100 কেজি চাল রান্না হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, কিন্তু কালকেও এরকম 100 কেজি চাল রান্না হয়ে গেছে। কিন্তু আমাদের দিন যত যাচ্ছে তত লোকের প্রসারিত বেশি হচ্ছে এবং বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্নভাবে আমাদেরকে যারা কম বেশি সহযোগিতা করছে, যারা যতটুকু পারে। এটা আমরা এইটুকু সকল মানুষকে আমরা এই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে, মা মমতা ঠাকুরের পক্ষ থেকে সকলকে আমরা এই মহামেলাতে আসার জন্য আমাদের অন্তরস্থল থেকে আমাদের নমন শ্রদ্ধা ভালোবাসা সব কিছু জানাই এবং তারা যেন এই মহামেলায় আসে এবং ভক্তদের সাথে মমতভাবে। আপনাদের এই মহৎ কর্মযজ্ঞটা অ্যাকচুয়ালি কত দিনের এই মেলাটা? এই মেলাটা হচ্ছে আমাদের মহৎ কর্মযজ্ঞ, আমরা পারমিশন পাই 1 সপ্তাহ। 1 সপ্তাহ? 1 সপ্তাহ ধরে এই মেলাটা চলে? আমরা তোমার এই থাকে আপনার মেলা থাকে প্রায় 15 দিন। 15 দিন? হ্যাঁ, কিন্তু আজকে তো কথা বলছি, কালকে এমন সময় আমাদের এখানে কথা বলা যাবে না। বুধ বৃহস্পতি এই 2 দিন আমরা এই ডাঙ্কার বাজনাতে ডাঙ্কার প্রতিধ্বনিতে আমরা এখানে কিছু শুনতে পারবো না, আমরা কাছের লোক কিছু শুনতে পারবো না। এরকম করে কানের কাছে গিয়ে কথা বলতে হবে। এত লোকের এখানে এটা হচ্ছে মাতাম খোলা, এই যে বড়মার ঘরে এটা হচ্ছে মাতাম খোলা। এইখানে মাতাম খোলা যত দল আসবে এখানে মাতাম হয়তো 5 মিনিট 1 মিনিট দিলে মাতাম দিয়ে তারপর অন্য জায়গায় যাবে। এই হচ্ছে মূল জায়গা। আর এখানে মহাপ্রসাদের ব্যবস্থা আছে? হ্যাঁ, মহাপ্রসাদের ব্যবস্থা আছে। কিরকম করে দুপুরে বা এরকম রাতে? মহাপ্রসাদের ব্যবস্থা আছে, যেমন এই যে মহামেলাটা অনুষ্ঠান হচ্ছে আমরা মহাপ্রসাদের ব্যবস্থা এক জায়গায় করেছি। সেখানে অল টাইম গেলে পরে সেখানে প্রসাদ, অল টাইম যখন খুশি গেলে প্রসাদ সেখানে পাওয়া যায়। হ্যাঁ, যখন খুশি গেলে প্রসাদ পাওয়া যায়। আর এখানে থাকা ভক্তদের থাকার জন্য দেখো এত ভক্তরা বাবা আমাদের ঠাকুরনগরবাসীতে এমন কোনো বাড়ি নাই যে 2-4-5টা দল তারা সেই বাড়িতে না আছে। এই ঠাকুরনগর এরিয়ার ভিতর থেকে 2-4-5টা দল প্রত্যেক বাড়ি 10-20-50টা দল আছে কোনো বাড়িতে। প্রাণপণ সব শক্তি উজাড় করে ডঙ্কা, কাসর, শাক বাজানো, মাটিতে দণ্ডি কাটা আর লক্ষ লক্ষ মানুষের সমাগম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এমন চিত্রই দেখা যায় প্রত্যেক বছর মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে শুরু হয় ঠাকুরনগরের বিখ্যাত মেলা। এই ঠাকুরনগরের ঠাকুরবাড়ি কিভাবে গড়ে উঠল, এই মেলার পিছনে আসল ইতিহাসটাই বা কী, এছাড়াও শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কিছু বৃত্তান্ত ইতিহাস তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ভূষণ ঠাকুরের বড় ছেলে প্রমোদ রঞ্জন ঠাকুর তার পরিবারের সকলের সামনে তার স্ত্রী বীণাপাণি ঠাকুরকে নাম ধরে ডাকতেন না, এমনকি তার শিষ্যদের সামনেও নয়। তিনি বলতেন বড় বউ। সেই থেকে তার সন্তানতুল্য ভক্তদের কাছে বীণাপাণি দেবী হয়ে উঠলেন তাদের সকলের প্রিয় বড়মা। 1919 সালে বড়মা জন্মায় বাংলাদেশের বরিশাল জেলায়। সেই যুগেও তিনি 9ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিল। তার বাবার নাম ছিল ঐশ্বিনী সাধক। 14 বছর বয়সে তার বিয়ে হয়েছিল শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুরের সঙ্গে। গুরুচাঁদ ঠাকুরের বড় নাতি, পেশায় ছিল ব্যারিস্টার। এই প্রমোদ রঞ্জন ঠাকুর ছিল ঠাকুর বাড়ি তথা মতুয়া সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার। তাদের পৈতৃক ভিটে ছিল ফরিদপুর জেলার ওরাকান্দিতে, যা এখন বর্তমানে গোপালগঞ্জ জেলা নামেও পরিচিত। তার ছোট ভাই ছিল মন্মথ রঞ্জন ঠাকুর এবং তার পিতামহ ছিল শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং প্রপিতামহ ছিল পরম পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ইতিহাসে তো আসবো, তার আগে আমরা দেখিয়ে নিই এখানে কোথায় মহাপ্রসাদের বিতরণ চলছে। আগে হ্যাঁ, ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে আসলে তোমাদের মহাপ্রসাদ নিয়ে কোনো চিন্তা নেই। এখানে থাকা খাওয়ার সুবন্দোবস্ত রয়েছে। এখানে রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার, যেখানে দিবা রাত্রি সবসময় মহাপ্রসাদ বিতরণের কাজ চলে। এখানে যখন খুশি আসবে আর মহাপ্রসাদ পেয়ে যাবে। মহাপ্রসাদের এখানে কোনো চিন্তা নেই। এই তো লেখা আছে শান্তি মাতার অন্নপূর্ণা ভাণ্ডার। আমার প্রিয় ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, তোমরা যদি ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে আসো, এখানে মহাপ্রসাদ গ্রহণের কিন্তু সুব্যবস্থা রয়েছে। দেখতেই পাচ্ছ সারিবদ্ধভাবে বসে গেছে ভক্তরা মহাপ্রসাদ গ্রহণের জন্য। এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে মহাপ্রসাদ পাওয়া যায়, একটা টাকা লাগে না। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কৃপায় এখানে সম্পূর্ণ বিনামূল্যে সেবার ব্যবস্থা আছে। এবার তাহলে মূল ইতিহাসে ফিরে আসা যাক। সময়টা তখন ছিল 1832 থেকে 33 সাল। তখন বর্তমান সমাজে ব্রাহ্মণদের খুবই দাপট। কথিত হচ্ছে ব্রাহ্মণদের তৈরি কুসংস্কারের বিরুদ্ধে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আন্দোলন গড়ে তুলেছিলেন। তিনি আন্দোলন করেছিল বৈষ্ণববাদের অপব্যাখ্যার বিরুদ্ধেও।
তিনি আন্দোলন করেছিল নমশূদ্র জাতির হয়ে, কারণ নমশূদ্র জাতিটা ছিল সমাজের বুকে অবহেলিত, অপমানিত। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মৃত্যুর পর তার এই গুরু দায়িত্বভার নেয় তার ছেলে গুরুচাঁদ ঠাকুর। তিনি আন্দোলন করেছিল নমশূদ্র জাতির হয়ে। তিনি বলেছিল, যেই জাতির কোনো দল নেই সেই জাতির বল নেই, যেই জাতির কোনো রাজা নেই সেই জাতি তাজা নেই। এবং তার পরবর্তীতে বড়মা বীণাপাণি দেবী নমশূদ্রদের এই আন্দোলনে সামিল হয়েছিল। বাংলাদেশে থাকাকালীনই বাংলাদেশের পিছিয়ে পড়া নমশূদ্র জাতির উত্তোলনের কাজ করেছিলেন তিনি। মূলত ফরিদপুর, যশোর, খুলনা, বাগেরহাট এই 4টি জেলাকে ভারতের অন্তর্ভুক্তি করার জন্য পণ্ডিত শ্রী জওহরলাল নেহরুর সঙ্গে পরামর্শ করেছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর এবং তার স্ত্রী বীণাপাণি দেবী। 1948 সালে প্রমথ রঞ্জন ঠাকুরের সঙ্গে তার স্ত্রী বীণাপাণি দেবী চলে আসে আমাদের ভারতবর্ষে এবং কথিত আছে তাদেরকে ভালোবেসে নাকি ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে চলে এসেছিল প্রায় 50,000 মতুয়া এবং 300টির বেশি মতুয়া পরিবার বাংলাদেশ থেকে চলে এসেছিল ঠাকুরনগরে। স্বামী স্ত্রী তথা প্রমথ রঞ্জন ঠাকুর আর বড়মা বীণাপাণি দেবী মিলে গড়ে তুলেছিল ঠাকুরনগরের ঠাকুর বাড়ি এবং পরবর্তীকালে এই জায়গাটার নাম হয়ে যায় ঠাকুরনগর। ঠাকুরনগরের ঠাকুর বাড়ি মতুয়া ভক্তদের কাছে মহাতীর্থস্থানের রূপ নিয়েছে। প্রত্যেক বছর এখানে আসে লক্ষ লক্ষ ভক্ত, পাগল, গোসাই আরও অনেকে। প্রত্যেক বছর ঠাকুরনগর ঠাকুরবাড়িকে কেন্দ্র করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে এখানে বারুণী স্নান হয়। এই বারুণী স্নানকে কেন্দ্র করে 7 দিন ব্যাপী চলে উৎসব। 7 দিন ব্যাপী এই মেলা চলে। এই মেলা চলাকালীন এখানে বহু পাগল ভক্ত, গোসাই সকলে মিলে সামিল হয় এই পূর্ণ মেলাতে। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বসেছে একটা চাঁদের হাট। এই চাঁদের হাটে সামিল হয়েছে বহু পাগল ভক্ত, গোসাই। এরা শুধু ভারতবর্ষ থেকে এসছে তাই নয়, বাংলাদেশ, মায়ানমার থেকেও এসছে অনেক পাগল ভক্ত, গোসাই সকলে মিলে। এদের সাথে কথা বলে আমি বুঝতে পারলাম উদ্বাস্তু আন্দোলনের জনক ছিলেন শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুর। সেই কার্যে তাকে সর্বতোভাবে সাহায্য করেছিলেন তার সহধর্মিণী বীণাপাণি দেবী। প্রমথ রঞ্জন ঠাকুর এবং তার স্ত্রী বীণাপাণি দেবীর হাত ধরেই তৈরি হয়েছিল ঠাকুরনগরে প্রথম স্কুল এবং হাসপাতাল। 1990 সালে 28শে ডিসেম্বর শ্রী শ্রী প্রমথ রঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়াদের যাবতীয় দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তার স্ত্রী বীণাপাণি দেবী। 1943 সালে বাংলাদেশের খুলনা জেলায় তৈরি হয়েছিল মতুয়া মহাসংঘ। ভারতে চলে আসার পরবর্তীতে 1987 এবং 88 সালের মধ্যবর্তী সময়ে সরকারি রেজিস্ট্রেশন পায় মতুয়া মহাসংঘ। মতুয়াদের সার্বিক উন্নয়নের জন্য কাজ করেছিলেন বড়মা বীণাপাণি দেবী। সকল শিষ্যদের কাছে বড়মা বীণাপাণি হয়ে উঠেছিলেন জগৎ জননী। 2010 সালে তিনি গঠন করেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। বড়মা বীণাপাণি দেবী মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষকে নিয়ে গড়ে তুলেছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। তাদের একটাই উদ্দেশ্য, মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের সার্বিক উন্নতি সাধন। তিনি মতুয়া সম্প্রদায়ভুক্ত মানুষের সার্বিক উন্নতি সাধনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন। মতুয়াদের স্থায়ী নাগরিকত্বের দাবি নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন, আন্দোলন করেছিলেন। বড়মা বীণাপাণি দেবীর প্রচুর ভক্ত শুধু ভারতবর্ষে আছে তাই নয়, সারা দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। মন্দির সংলগ্ন মাঠকে কেন্দ্র করে বসে একটা সুবিশাল মেলা, আর এই মেলাতে সামিল হয় লক্ষ লক্ষ পাগল ভক্ত, গোসাই সকলে মিলে। যত দিন যাচ্ছে ঠাকুরনগরের এই মেলার জনপ্রিয়তা তত বাড়ছে, আর বাড়বে নাই বা কেন। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মতাদর্শে এই মেলাটা, আর এই মেলার জনপ্রিয়তা বাড়বে, এটাই তো স্বাভাবিক। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্পর্কে যত জানছি ততই অবাক হচ্ছি আমি। তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল শিক্ষার আন্দোলন এবং সমাজ সংস্কার। তার জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে তিনি ঘোষণা করেছিলেন, খাও বা না খাও তাতে কোনো দুঃখ নাই, কিন্তু ছেলে মেয়েকে সঠিক শিক্ষা দাও। তিনি বলতেন, পেটের খিদে শুধু আমাদেরকে কষ্ট দেয়, কিন্তু শিক্ষার যে খিদে সেটা গোটা জাতিটাকে কষ্ট দেয়, গোটা সমাজকে কষ্ট দেয়, গোটা দেশটাকে কষ্ট দেয়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর সম্পর্কে অনেক অলৌকিক ঘটনা প্রচলিত আছে। তিনি নাকি নিঃসন্তান দম্পতিকে সন্তান বর দিয়েছিলেন। তিনি নাকি বন্ধা জমির বুকে চাষ করেছিলেন সোনার ফসল। তিনি নাকি একজন অন্ধ দৃষ্টিহীন ব্যক্তিকে দৃষ্টিশক্তি দান করেছিলেন। এতটাই যার ক্ষমতা, এতটাই যার করুণা। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন পরম পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। মতুয়া ধর্মের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে ছোট থেকে কখনো স্কুলে যেতে দেখা যায়নি, অর্থাৎ পাঠশালায় যেতে দেখা যায়নি। নমশূদ্র হওয়ার কারণে পাঠশালার দরজা ছিল চিরকালের জন্য বন্ধ। নমশূদ্র কথাটি প্রচলিত ছিল না ঠিক মতো। নমশূদ্রদের বলা হতো চণ্ডাল, সমাজের অস্পৃশ্য জাত মনে করা হতো তাদের। তখন সমাজে ব্রাহ্মণ ধর্মের প্রবল দাপট। চণ্ডাল সহ অন্য অন্য ধর্মের মানুষের জীবন ছিল ওষ্ঠাগত, অবহেলিত, অত্যাচারিত। সেই সময় তৎকালীন উচ্চবর্ণের ব্রাহ্মণ এবং সমাজের কিছু উচ্চবিত্ত মানুষের আচরণ ব্যবহারের প্রতি ক্ষোভ নিয়ে বড় হয়েছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বাবা যশোমন্ত বৈরাগী, মা অন্নপূর্ণা বৈরাগী দুজনাই ছিল পরম বৈষ্ণব। বাড়িতে কোনো বৈষ্ণব আসলে পা ধোয়া জল খেত তার বাবা মা, কিন্তু হরিচাঁদ ঠাকুর তা করতেন না। বৈষ্ণবদের চরণধুলি নিতেন না তিনি। রাস্তায় কোনো তিলক কাটা বৈষ্ণবকে দেখতে পেলে
তার ঝোলা এদিক ওদিক লুকিয়ে দিত, এমনকি জলেও ফেলে দিত। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর দিনের বেশিরভাগ সময় মাঠে গরু চড়াতেন। সঙ্গে থাকতো তার প্রিয় সখা ব্রজ, নাটু, গোলক, লোচন, বিশ্বনাথ আরও অনেক বন্ধু। তিনি ছিলেন খানিকটা আলাদা। লোকমুখে ছড়িয়ে পড়ে তার অলৌকিক ক্ষমতার কথা। তিনি নাকি অলৌকিক ক্ষমতার অধিকারী। তিনি না তো ছিলেন কোনো ডাক্তার, না ছিলেন কোনো কবিরাজ। তাকে মোটেই বিশ্বাস করতেন না তিনি বিশ্বাস করতেন একমাত্র হরিনামে। হরিনামের মধ্যে যে অমোঘ শক্তি আছে তিনি সেটা উপলব্ধি করতে পেরেছিলেন। এই জন্য কেউ তার কাছে কোনো সমস্যা নিয়ে আসলে তিনি বলতেন মন প্রাণ উজাড় করে হরিনাম করতে। এর ফলে ঘটত সব অবিশ্বাস্য ঘটনা। তারই নির্দেশে হরিনাম করে তার এক ভক্ত গিরিধর বালার প্রচণ্ড জ্বর সেরে গেল। গোস্বামী গোলকের গলা ব্যথা নিরাময় হলো। এমনকি নিঃসন্তান কবি আনন্দ সরকার পেল পুত্র বর। একজন অন্ধ ভক্ত পেল তার দৃষ্টিশক্তি। এমনই যার ঐশ্বরিক ক্ষমতা, অলৌকিক ক্ষমতার অধিকারী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। এই সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কথা লোকমুখে আলোচিত হচ্ছে। বহু দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গেছে তার নাম। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে দূর দূরান্ত থেকে লোকেরা, ভক্তরা ছুটে আসছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আসল নাম ছিল হরিদাস বিশ্বাস। তাদের আদি পদবী বিশ্বাস হলেও ঠাকুরদার আমল থেকে ঠাকুর পদবী তারা ব্যবহার করেছিলেন। হরিদাস বিশ্বাস অর্থাৎ সাধারণ মানুষের কাছে তিনি তার অলৌকিক ক্ষমতার জন্য হয়ে উঠেছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের ১২৬ বছর পরে ১৮১২ সালে ১১ই মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার ওরাকান্দিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই প্রসঙ্গে কথা বলতে গেলে শ্রী শ্রী চৈতন্যদেবের কথা আমি উল্লেখ করছি, কারণ তার ভক্তরা তথা তার শিষ্যরা মনে করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছিলেন শ্রী শ্রী চৈতন্যদেবেরই অবতার। আপনারা অনেকেই জানেন শ্রী শ্রী চৈতন্যদেব ছিলেন বাংলার ভক্তি আন্দোলনের প্রাণ পুরুষ। হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে তথা ভালোবাসার মধ্যে দিয়ে তিনি বাংলায় ঘটিয়েছিলেন প্রেমের এক মহাপ্লাবন। ১৫৩৩ সালে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর রহস্যময় অন্তর্ধানের পরবর্তীতে ধীরে ধীরে বিস্তার লাভ করেছিল ব্রাহ্মণ্যবাদের এক কুসংস্কারের, এবং সমাজের প্রান্তিক মানুষদের ওপর বিস্তার লাভ করেছিল কুসংস্কার, উপেক্ষা, অবহেলা, লাঞ্ছনা, বঞ্চনা, ব্রাহ্মণ্যবাদ নামে এক দানবীয় অশুভ শক্তির। পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাহা ধর্ম সংস্থাপনার্থায় সন্ধাবামি যুগে যুগে। কথায় আছে, অধর্মের যেখানে স্থাপন হবে সেখানে ধর্ম স্থাপন করতে ভগবানকে স্বয়ং আসতে হবে। এই জন্য আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের। এছাড়াও বাংলাদেশে ওরাকান্দি সহ বিভিন্ন এলাকার হাজার হাজার শ্রমজীবী মানুষ, সমাজের পিছিয়ে পড়া অগণিত মানুষ চৈতন্যদেবের মতোই শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভাববাদী আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন। তার ভক্তরা সমাজের পিছিয়ে পড়া অগণিত মানুষের কাছে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর হয়ে উঠেছিলেন চৈতন্যদেবেরই এক অবতার। চৈতন্য মহাপ্রভুর অগণিত ভক্তরা যেমন হরে কৃষ্ণ হরে রাম এই সংকীর্তনের মাধ্যমে মানুষের মধ্যে প্রেম বিলিয়ে দিত, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তরাও তাই করত। হরিবোল ধ্বনিটির মাধ্যমে সকল মানুষের মধ্যে প্রেম বিলিয়ে ঈশ্বর আরাধনার এক নতুন পথ দেখিয়েছিলেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীরা ডঙ্কা, শঙ্খ, কাসর বাজিয়ে, লাল নিশান উড়িয়ে প্রবল গর্জনের সাথে নাচের মাধ্যমে এমনভাবে হরিনামে মত্ত থাকত, সমাজের তথাকথিত হিন্দু বর্ণের মানুষেরা তথা ব্রাহ্মণ ব্যক্তিরা বিদ্রুপ করে তাদেরকে বলতো মত্ত। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের অনুগামীদের এই যে মত্ত বলতো, তা নিয়ে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কোনো রকম দুঃখ প্রকাশ করেনি। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আনন্দের সাথে গ্রহণ করেছিল এবং তিনি বলেছিল তার প্রচারিত ধর্মের নতুন নামকরণ হচ্ছে মতুয়া। এই মত্ত শব্দটা থেকে মতুয়া কথাটি এসছে। মতুয়া কথার অর্থ হচ্ছে যারা 4 বেলা হরিপ্রেমে মত্ত থাকে তারাই হচ্ছে মতুয়া। প্রবলভাবে যারা মাতোয়ারা তারাই হচ্ছে মতুয়া। হরিবল হরিবল। ভক্তবন্ধু আপনারা চলে আসবেন, আমাদের তাড়াতাড়ি মেলা শুরু হয়ে গেছে। বারুণতে স্নান করবেন এসে। জয় হরিবল, জয় হরিবল। আমি এখন চিড়া খাচ্ছি, খেতে বসছি। পূজনীয় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বলতেন, ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ঠাকুরনগরে ঠাকুরবাড়িকে কেন্দ্র করে যে সুবিশাল মেলা বসে তাতে শুধু হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষই সামিল হয় তা একদমই নয়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান সকল ধর্মের মানুষ কিন্তু সামিল হয় এই পূর্ণ মেলাতে। তাই আমরা সকলে মিলে সামিল হই ঠাকুরনগর বারুণী স্থানে। জয় হরিবোল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর আরও বলতেন, গৃহীর কর্মই হচ্ছে ধর্ম। তিনি সবাইকে কর্মের দিকে উৎসাহিত করতেন। তিনি বলতেন, কর্ম করলে তবেই তো সমাজ আর জাতির উন্নতি সাধন হবে। তিনি দীর্ঘকাল যাবৎ কৃষি কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বন্ধা জমির বুকে চাষ করেছিলেন সোনার ফসল। এই জন্য তার আরেক নাম পতি পাবন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ছিল একজন সাংসারিক মানুষ। এই জন্য তার সকল অনুগামীদের বলতো গৃহস্থ জীবন পালন করতে, অর্থাৎ সংসার ধর্মে বিলীন থাকতে। সংসার ধর্মে বিলীন থাকলে রাষ্ট্র এবং ব্যক্তির মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়ে।
রাষ্ট্রের উন্নতি সাধন হয়। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু যেমন সংসার ধর্ম পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিল, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কিন্তু তাই করেনি। তিনি সংসার ধর্মে বিলীন থাকতে চেয়েছিলেন। সংসার ধর্মে বিলীন থেকে তিনি হরিনাম সকলের মাঝে বিলিয়ে দিতে চেয়েছিল। তাই আমার সাথে সকলে ভালোবেসে বলো হরি বল। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মতে গৃহীত জীবন পালন করেও হরিনাম করা সম্ভব। তিনি নিজেও একজন সাংসারিক মানুষ ছিলেন। ফরিদপুরের লোচন পরামানিকের কন্যা শান্তি দেবীকে তিনি বিবাহ করে সাংসারিক ধর্ম পালন করেছিলেন। আজকের এই ভিডিওতে শেয়ার করলাম ঠাকুরনগরের ঠাকুরবাড়ি তথা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের কিছু ইতিহাস। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের ওপিনিয়ন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।